চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া। জনগণের সামর্থ্য মাথায় রেখে এ সপ্তাহেই দেয়া হবে 3টি প্রস্তাব। ডিসেম্বরে দৃশ্যমান 9টি স্টেশন। অপশন থাকবে, অপশন 1, অপশন 2, অপশন 3। জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু প্রকল্পে রেল চালুর আশা। স্টেশনের কাজ অনেকটা শেষের পথে, শুধু আমাদের সাসপেন্ডেড প্ল্যাটফর্মের আমরা ফাউন্ডেশন করছি। মানসম্মতভাবে কাজটা শেষ করা যায়, এর জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি। স্ট্র্যাটেজি 1, স্ট্র্যাটেজি 2, স্ট্র্যাটেজি 3 এভাবে করে আমরা ভাগ করেছি। আমরা আশাবাদী হয়ে যাবে ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমিত সম্পদ দিয়ে বৈশ্বিক উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কো পুরস্কার। প্রধানমন্ত্রী বললেন, রোহিঙ্গা সংকট বাড়াবে আঞ্চলিক ঝুঁকি। স্থানীয়দের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় সংঘর্ষে জড়ালো যুবলীগ কর্মীরা। আহত বেশ কয়েকজন, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত। করোনার ধাক্কা কাটিয়ে রোববার থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। সব প্রস্তুতি সম্পন্ন। এক বেঞ্চে বসবে একজন, অভিভাবকদের ভিড় না করার আহ্বান। মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে আলোচনা হলেও এখনো খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি প্রস্তাবনা তৈরি করে এ সপ্তাহেই মন্ত্রণালয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এদিকে ডিসেম্বরে দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগুচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম 9টি স্টেশনের শেড নির্মাণের কাজ। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার। সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর। যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও। সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। শতকরা হিসাবে যা 86.08 ভাগ। রেল লাইন তো বসে গেছে বহু আগে। চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। আসছে মাসের প্রথম সপ্তাহেই এই কাজের পালা শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছে। তার সাথে সাথে এটার যে বেসিক ডিজাইন, এটাও আমরা শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কয়েকটি ধাপে দেয়া হবে প্রস্তাবনা, এই সপ্তাহেই জমা পড়বে সংশ্লিষ্ট দপ্তরে। প্রস্তাবগুলো যে আছে না, অপশন থাকবে, অপশন 1, অপশন 2, অপশন 3। সেখানে হয়তো এরকম চিন্তা করা হবে যে না, আমরা কোনো কিছুই চিন্তা করব না, প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো দেখা হবে যে না, জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা হয়তো এইভাবে তৈরি করছি যে জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 72 ভাগ। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল লিংক প্রকল্পে রাজধানী ঢাকাকেও যুক্ত করতে কাজ চলছে পুরোদমে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষের আশা।
পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে ঢাকাকে। সেতুর দুই প্রান্তে এই রেল লিংক প্রকল্পে রাজধানীকে যুক্ত করে রেল সার্ভিস চালু করা গেলেই প্রকৃত সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই মাওয়া ভাঙ্গা রেলপথ তৈরির সাথে ঢাকা মাওয়া রেলপথ অংশও মান ঠিক রেখে সম্পন্ন করতে সারাক্ষণ কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি এখন প্রায় ৪৫%, আর মাওয়া থেকে ভাঙ্গার অগ্রগতি ৭৩%-এর বেশি। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল নেটওয়ার্ক ২০২২ সালের মধ্যে চালু করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। স্টেশনের কাজ অনেকটা শেষের পথে, শুধু আমাদের সাসপেন্ডেড প্ল্যাটফর্মের আমরা ফাউন্ডেশন করছি। ফাউন্ডেশন করে ওইদিকে আমাদের পিছনে অলরেডি মেইন প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছে। স্টেশন বিল্ডিং আছে, গ্যাংঘাট আছে এবং রেল স্টেশন হবে এখানে। মানসম্মতভাবে কাজটা শেষ করা যায়, এই জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি। রেল সংযোগ সেতুতে পাথরবিহীন রেল লাইন সহ তৈরি হচ্ছে অত্যাধুনিক রেল স্টেশনও। দায়িত্বশীলরা জানিয়েছেন ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল সেতুর বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। পদ্মা সেতুটা যেটা হলে আমরা একসাথে করতে চাচ্ছি, যদি না হয় তাহলে পদ্মা সেতুটা হওয়ার পরে বাকিটা আমরা ঠিক করে নেব। ২২ সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি সেই পরিকল্পনা। এই প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নির্মাণ পরামর্শক হিসাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটার জুড়ে রেল নেটওয়ার্ক তৈরিতে চলছে এমন কর্মযজ্ঞ। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে পদ্মা সেতু ঘিরে যে নতুন রেল নেটওয়ার্ক, সেটি কিন্তু এখন একেবারে বিস্তৃত হচ্ছে এবং এই নেটওয়ার্ক একটি দেশের রেলের জন্য যুগান্তকারী নেটওয়ার্ক বলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। এবং যে পদ্মা সেতু ঘিরে যে এই নেটওয়ার্ক, এটি কিন্তু আগে ছিল প্রথমে যে পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে কিন্তু যে রেল এবং সড়ক দুটি চালু হবে এবং সেটি কিন্তু মাওয়া থেকে একেবারে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচলের কথা ছিল। কিন্তু এখানে একটু চ্যালেঞ্জ তৈরি হবার কারণে কিন্তু এখন রেলমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজধানী ঢাকাকে কিভাবে একই সঙ্গে যুক্ত করা যায় সেটিকে তারা গুরুত্ব দিয়ে কিন্তু কাজ করছেন। এবং আপনারা দেখছেন যে এই রাজধানী ঢাকা থেকে একেবারে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত কিন্তু এই কর্মযজ্ঞ চলছে। এবং এই রেলকে ঘিরে এখন নানা রকম স্বপ্ন দেখছেন কিন্তু নীতি নির্ধারকরা, এবং তারা বলছেন যে রাজধানী ঢাকার সাথে যখন পদ্মা সেতু অতিক্রম করে রেল ভাঙ্গা পর্যন্ত পৌঁছাতে পারবে, তখন কিন্তু অনেক রকম অর্থনৈতিক যে সমৃদ্ধির পাশাপাশি আর্থসামাজিক অবস্থার অনেক রকমের পরিবর্তন হবে। এবং পদ্মা সেতু ঘিরে যে স্বপ্ন, সেই স্বপ্নটি কিন্তু আরো বড় হয়ে উকি দিচ্ছে। এবং রাজধানী ঢাকা থেকে যে ১৭২ কিলোমিটার যে প্রকল্পটি যশোর পর্যন্ত, সেটি ২০২৪ সালে যে শেষ হওয়ার কথা, কিন্তু এর আগেই যে রাজধানী ঢাকাকে যুক্ত করা যাচ্ছে, সেটি কিন্তু এই যে প্রকল্প, সেই প্রকল্পের অনেক রকম লক্ষ্য বেশি সাফল্য আসবে এবং বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা, সেখানে যুগান্তকারী অধ্যায় রচিত হবে। এবং এই যে নেটওয়ার্ক, সেখানে কিন্তু অত্যাধুনিক নানা রকম রেল স্টেশন তৈরি হচ্ছে। এবং এই ১৭২ কিলোমিটারের মধ্যে কিন্তু ২০টি রেল স্টেশন রয়েছে। এর মধ্যে কিন্তু ১৪টি নতুন করে নির্মাণ করা হচ্ছে আর বাকি ৬টিকে সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু এই যে রেল স্টেশনগুলো, সেগুলো অত্যাধুনিক মানের রেল স্টেশন। আর পদ্মা সেতুর যে ভায়াডাক্ট যেটা রয়েছে, রেল সংযোগ সেতু, সেখানে কিন্তু পাথরবিহীন রেল স্টেশন তৈরি করা হয়েছে, রেল লাইন তৈরি করা হয়েছে। এবং সেগুলো কিন্তু মাওয়া প্রান্তে অধিকাংশ শেষ হয়ে গেছে এবং জাজিরা প্রান্তে কিন্তু পুরো দমে কাজ চলছে। এবং এই লক্ষ্য হচ্ছে যে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কিভাবে রাজধানী ঢাকাকে পদ্মা সেতু হয়ে একেবারে ভাঙ্গা পর্যন্ত যুক্ত করা যায়। তো এই ছিল পদ্মা সেতু রেলিং প্রকল্পের সবশেষ। পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। সীমিত সম্পদ দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার
তুলে দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ হাতে উগান্ডার বিজয়ী উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনসের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বৃহস্পতিবার রাতে ইউনেস্কোর সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গেল বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশ প্রবর্তন করে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি। জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বৃহস্পতিবার রাতে ঘটা করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য প্রথমবার বিশ্বের ৬৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে এই পুরস্কার জিতে নেয় উগান্ডার উদ্যোক্তা প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশনস লিমিটেড। বিজয়ীর কাছে নিজ হাতে এই আন্তর্জাতিক পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কো মহাসচিব অদ্রে অজুল সহ দেশ বিদেশের অন্তত কয়েকশো বিশিষ্টজন। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ইউনেস্কোর সঙ্গে আবারও নতুন বন্ধনে জড়ালো বাংলাদেশ। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই। তিনি জানান, যুবকদের অগ্রাধিকার দিয়ে ইউনেস্কোর অবদান আরও সম্প্রসারিত করবে এই পুরস্কার। আমরা বিশ্বাস করি যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থসামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির সম্মিলিত লক্ষ্য পূরণ সম্ভব। প্রতি ২ বছর পরপর এই পুরস্কার দেয়া হবে। সম্মানের পাশাপাশি বিজয়ীকে দেয়া হবে $৫০,০০০। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রবর্তিত পুরস্কার তুলে দিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের যে স্বপ্ন রচনা করে গেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তা তুলে ধরেন। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। শীঘ্রই সমাধান না করলে রোহিঙ্গার সংকট শুধু বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে তা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি বাড়াবে বলে আবারও শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সে প্যারিস পিস ফোরামের আয়োজনে বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গার সংকট মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। দেবাশিস রায়ের রিপোর্ট। রাষ্ট্রীয় আমন্ত্রণে ফ্রান্সে গিয়ে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অংশ নিচ্ছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানেও। ফ্রান্স সফরের তৃতীয় দিনে অন্যান্য কর্মসূচির ফাঁকে বাংলাদেশের সরকার প্রধান আমন্ত্রিত ছিলেন ফ্রান্সের অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরামের চতুর্থ আসরে। প্যারিসে লা ভিলেটের গ্র্যান্ড হলে বিশেষ এই আয়োজনে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। নিরাপত্তা পরিষদের স্থায়ী 2 সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সামনে প্রধানমন্ত্রী আবারও তুললেন রোহিঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, এই সংকট সীমান্ত পেরিয়ে বাইরে ছড়ানোর বিপজ্জনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। The world must act seriously to make sure that those people can go back to Myanmar soon. Otherwise, security risks from the crisis will not just remain confined within our borders. We already see signs of that. যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি তুলে ধরে শেখ হাসিনা জানান, মহামারীর ধাক্কা সামলে আন্তর্জাতিক শান্তি কূটনীতির দিকে এগোতে হবে বিশ্বকে। We vote a zero tolerance approach to all forms of terrorism. In Indo-Pacific region must be an area of peace and prosperity. এর আগে বৃহস্পতিবার বিকেলে ইউনেস্কোর 41তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অনলাইন শিক্ষা পদ্ধতি সার্বজনীন করতে ইউনেস্কোকে দৃঢ় ভূমিকা রাখতে হবে। I call upon to declare remote learning and online education as a global public good. মহামারী পরবর্তী সময়ে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা জীবন আবারও স্বাভাবিক করতে সংস্থাটিকে নতুন করে ভাববার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেবাশিস রায়, সময় সংবাদ। আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়ালো ওয়ার্ডের নেতাকর্মীরা। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। ধানমন্ডি যাওয়ার পথে কয়েকটি স্থানে সংঘর্ষে জড়ায় তারা। এর আগে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আওয়ামী যুবলীগ। ব্যানার, ফেস্টুন সহ বর্ণিল সাজে অংশ নেন ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ যুবলীগ সহ বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা। শোভাযাত্রায় অংশ নিয়ে মানুষের সব বিপদে পাশে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা। স্বাধীনতা বিরোধী অপশক্তির সব ষড়যন্ত্র দেশবাসীকে নিয়ে মোকাবিলার ডাক দেন তারা। করোনায় কালীন সময়ে যুবলীগের সম্মানিত চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা সবসময় অসহায় কর্মহীন ভাই বোনদের পাশে ছিলাম। যুবলীগের একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে 2019 সালের কাউন্সিলের মাধ্যমে। যুবলীগ এখন ইতিবাচক রাজনীতির প্রবর্তক, ইতিবাচক রাজনীতি করছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি, রোজার মাসে ইফতার পৌঁছে দিয়েছি, গৃহহীনদের মাঝে গৃহ বিতরণ করছি। এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংগঠন হিসেবে একমাত্র সংগঠন যারা গৃহহীনদেরকে ঘর পৌঁছে দিয়েছে সরকারের বাইরে সংগঠন হিসাবে। শোভাযাত্রার নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় দেশ গঠনের ন্যায় ও মেধাভিত্তিক যুব নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। একটা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সমাজ এবং মেধাভিত্তিক সমাজ, ন্যায়পরায়ণ সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 1972 সালের 11ই নভেম্বর শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত যুবলীগের সব নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার জানান নেতাকর্মীরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। এ সময় কয়েকটি জায়গায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। 65 থেকে 70% ভোটারের উপস্থিতিতে স্বতঃস্ফূর্ত এবং উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছেন। এ হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী ধাপে নির্বাচন যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। সহিংসতা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যই প্রমাণ করে বর্তমান কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। নির্বাচন কমিশন বলছে যে খুব সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, ওই যেটা আপনার সংঘর্ষ হয় এর দায় দায়িত্ব আমাদের না। এই বাংলাদেশি নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন এবং নির্বাচনের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আপনার স্বপ্ন দেখি সেটাকে সব থেকে ধূলিসাৎ করে দিই। এই যে দেখুন 15ই আগস্ট কে ঘটিয়েছে? আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগ ঘটিয়েছে। এটা ইতিহাস। আর দোষারোপ করেন কাকে? এই জিয়াউর রহমান সাহেবকে। দুপুরের সময় আরো থাকছে, টঙ্গী ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ায় আব্দুল্লাহপুর পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ যানজট। বিদেশগামীদের আগেভাগেই এয়ারপোর্টে আসার আহ্বান। টি-20 বিশ্বকাপে রোববার শিরোপার মঞ্চে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, ঈশা, প্রায় 1 মাসের ক্রিকেটীয় লড়াই কিন্তু একদম শেষের পথে, আর মাত্র একটি ম্যাচ বাকি এবং সেই ম্যাচ দিয়ে ক্রিকেট বিশ্ব কিন্তু পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন টি-20 বিশ্বকাপে। আমরা জানি গত কালকেই কিন্তু নিশ্চিত হয়ে যায় যে এবার প্রথমবারের মতো আসলে নতুন কোনো চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। প্রথমবারের মতো ফাইনাল খেলছে নিউজিল্যান্ড, একই সঙ্গে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ট্রান্স তাসমান একটা লড়াই কিন্তু আমরা উপভোগ করব। ডেফিনেটলি হয়তোবা
অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যদি এই খেলাটা হতো তার উত্তাপ কিন্তু অন্যরকম পাওয়া যেত। তবে আমরা জানি আরব আমিরাতে হয়তো বা ট্রান্সতাসমান লড়াইয়ের যেমন উত্তাপ, সেই উত্তাপটা হয়তো বা একরকম থাকবে না। তারপরও ফাইনাল বলে যেহেতু কথা, অবশ্যই দু দলই কিন্তু চাইবে যে নিজেদের সেরাটা পারফর্ম করে একটা ভালো মতো টুর্নামেন্টটা শেষ করতে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিন্তু কিছুটা হলো ধাক্কা খেয়েছে আপনার নিউজিল্যান্ড ক্রিকেট দল। ডেভন কনওয়ে তিনি কিন্তু আসলে আসর থেকে ছিটকে গেছেন। আমরা জানি কমাস আগেই তিনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিলেন, এবার তিনি ফাইনালেও ছিলেন, তবে ফাইনালটি তিনি খেলতে পারছেন না। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কথা বলতে হয়, অস্ট্রেলিয়া ক্রিকেট দল কিন্তু গ্র্যাজুয়ালি আমরা যত টুর্নামেন্টটা গড়িয়েছে ততটাই কিন্তু তারা ভালো করেছে, এবং আমরা সেমিফাইনালে কিন্তু সেটা দেখেছি। ম্যাথু ওয়েড এমন একটি ইনিংস খেলেছেন যেটা কিন্তু সচরাচর আমরা দেখিনি। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া যখন ওয়ার্ল্ড কাপ শুরু করলো তারা ব্যাক টু ব্যাক দুটো সিরিজ কিন্তু হেরেছিল। তবে একটা বিষয় কিন্তু এখানে লক্ষণীয় যে আমরা জানি অন্য দলগুলো টানা ক্রিকেট খেলার মধ্যে ছিল। ইন্ডিয়া আইপিএল খেলেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে, তারপর তারা এখানে এসেছে, এবং টানা আইপিএল খেলার যে ধকল সেটা কিন্তু তার মাঠের খেলায় কিছুটা হলেও আমরা দেখতে পেয়েছি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়ররা যারা পারফর্ম করছে, ডেভিড ওয়ার্নার কালকেও দারুণ খেলেছেন, তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজটা খেলেননি, স্টিভেন স্মিথও খেলেননি। তো সিনিয়র ক্রিকেটাররা কিন্তু খেলার বাইরে ছিলেন, নিজেদেরকে ফ্রেশ রেখেছেন, এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু তার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আজকে কোনো দলের অনুশীলন নেই, আগামীকাল আমরা জানি অনুশীলন করবে আনুষ্ঠানিক, এবং পরশুদিন কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। আমার কাছে দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আমাদেরকে সে বিষয়ে দুবাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। প্রোটিন, ভিটামিন, মিনারেলস আর ক্যালসিয়াম সমৃদ্ধ মার্কস। করোনার ধাক্কা কাটিয়ে রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবক জমায়েতে থাকবে কঠোরতা। শেষ পর্যন্ত পরীক্ষার আয়োজনের স্বস্তি অভিভাবকদের। বিস্তারিত ফেরদৌস লিবির রিপোর্টে। সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে 1.5 বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে একজন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও একজন শিক্ষার্থীর জন্য একজন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় 60টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি, এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এইভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা মেপে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। 3টে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক। এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,61,138 জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় 17,048 জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। এমন মন্তব্য করেছেন প্রগতিশীল সাংবাদিক মঞ্চ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, এখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে ষড়যন্ত্র চলছে। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছিল। সেই সময় ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের দায় মুক্তি দিতে 42 দিনের মাথায় 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক।
যার মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু হত্যার ঘটনায় কেউ যেন বিচার চাইতে না পারে। পরে আইনের বৈধতা দেয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 12 নভেম্বর 1996 সালে এই কালো ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার। জাতীয় প্রেস ক্লাবে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল এই কালো আইনের মধ্য দিয়ে। তথাকথিত অধ্যাদেশ বলে শুধু যে প্রত্যক্ষ খুনি তাদেরই নয়, যারা এই পরিকল্পনায় অংশ নিয়েছে, পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যারা বঙ্গবন্ধুর বুকে গুলি ছিঁড়েছে, যারা জেলের ভিতরে আমাদের 4 জাতীয় নেতাকে হত্যা করেছে, যারা হত্যার পেছনে আছে, যারা সেই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী কুশীলব, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। এই আইনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের রাষ্ট্রীয় ক্ষমতা যারা প্রতিষ্ঠিত করেছিল, পাশাপাশি ঘটনার সাথে জড়িত পেছনের কারিগরদের কমিশন গঠন করে বিচার দাবি করেন সাংবাদিক মঞ্চ। বেনিফিশিয়ারি কারা, উপকারভোগী কারা, তাদেরকে যদি আমরা সামনে আনতে পারি এবং সে আনার মধ্য দিয়ে ইতিহাসের সত্যগুলি প্রতিষ্ঠিত করতে পারি। পেছনের ষড়যন্ত্র কারা ষড়যন্ত্র করেছে, কারা জড়িত, এই দাবিগুলো কিন্তু সাংবাদিক সমাজ অনেক আগেই উত্থাপন করেছে। অনুষ্ঠানে যোগ দিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, কেউ যেন নতুন করে এমন ষড়যন্ত্র করতে না পারে সেই বিষয়ে তরুণ সাংবাদিকদের সজাগ থাকতে হবে। তো আমার জানা মতো আমি পাইনি নির্বাহী আদেশে দায় মুক্তি দিয়ে দিয়েছে। অন্যায় করেছি, এই অন্যায়ের বিচার তোমরা কেউ করতে পারবে না। খুন করেছি, এই খুনের বিচার তোমরা কেউ করতে পারবে না। ঘৃণায়, প্রতিহিংসায় পরিপূর্ণ কোনো আদেশ কোথাও কেউ দিয়েছে কিনা আমার সামান্য জ্ঞান আমি পাই। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় এখন পর্যন্ত 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে, এখনো পলাতক রয়েছে 5 জন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে, মৌসুমের শুরুতে কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করার দাবি। টঙ্গী ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ায় আব্দুল্লাহপুর পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। সেতু সচিব বলছেন, দ্রুতই মেরামতের পর যান চলাচল স্বাভাবিক হবে। এদিকে তীব্র যানজট থাকায় এয়ারপোর্টগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ধসে পড়েছে টঙ্গী ব্রিজের স্ল্যাব, ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে মাঝখানে। মঙ্গলবার রাতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বন্ধ করে দেয়া হয় সব ধরনের যান চলাচল। এরপর থেকেই যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা আটকে থেকে অবশেষে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাত্রা করে। কোনো জায়গায় মনে করুন কোনো খালি নেই, কোনো রিক্সাও নাই যে আমরা কোনো কিছুতে আসবো। বড় রলি গেছে ইসের রোডের, ওটার চাক্কাটা ডাইভাই ফার্স্টে ভেঙে গেছে। এই যে স্ল্যাবের মধ্যে মনে করেন এই যে পিছলে যায়, চাক্কা স্লিপ করে, বৃষ্টির পানি হইলে হুন্ডার পড়ে যায়। তুরাগ নদের ওপর থাকা এই ব্রিজটি 1 সপ্তাহের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সেতু সচিব। এটা তো আগে থেকে বোঝা যায়নি, হওয়ার পরে এখন আমরা এটা মেরামত করার জন্য কাজ করতেছি। এটাতে সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করে 1 সপ্তাহের মধ্যে এটা আবার চালু করে দেব। বর্তমান পরিস্থিতিতে গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেগুলো টঙ্গী বেইলি ব্রিজ ব্যবহার করে ও ঢাকা থেকে বের হতে আব্দুল্লাহ থেকে কামারপাড়া সড়ক ব্যবহার করতে হবে। সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী রাজীবুল হাসান। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, এশা 3 দিন ধরে এই টঙ্গীর যে তুরাগ নদীর উপর টঙ্গী আব্দুল্লাহপুর ব্রিজ, সেই ব্রিজটির মাঝখানের অংশ ধসে পড়েছে। যে স্ল্যাব রয়েছে একটি অংশ ধসে পড়েছে, যে কারণে কিন্তু গত 3 দিন যাবৎ এই ব্রিজ হয়ে কোনো গাড়ি কিংবা যানবাহন চলাচল করতে পারছেন না এবং রাজধানীতে প্রবেশ করতে পারছেন না। আপনারা যে এখন দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে টঙ্গীর সর্বশেষ অর্থাৎ সীমানা তুরাগ নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজ যে স্ল্যাব সেটি ধসে পড়েছে বিচ্ছিন্নভাবে। কয়েকটি জায়গায় আমি ফাটল দেখেছি, নিচে বাঁশ এবং নানাভাবে আসলে জোড়াতালি দেওয়া হয়েছে। এখানকার স্থানীয়রা বলছেন যে দীর্ঘদিনের পুরনো এই সেতুটি আসলে মেরামত করতে করতে কিন্তু একেবারে অযোগ্য হয়ে পড়েছে, যে কারণেই কিন্তু এইটি ধসে পড়েছে।
আপনারা দেখছিলেন যে রিপোর্টে মঙ্গলবারে এই রাতেই কিন্তু এই এখানকার এই ধস হয় এবং পরবর্তীতে কিন্তু বন্ধ করে দেওয়া হয় এই পথে সকল যানবাহন। জানিয়ে রাখছি যে এই কারণে কিন্তু গত 3 দিন যাবৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। দিনের পর দিন মানুষ ভোগান্তিতে পড়েছে এবং কেউ কেউ পায়ে হেঁটে কিন্তু রাজধানীতে প্রবেশ করছেন। আরেকটি বিষয় যদি জানাই যে কিছুটা স্বস্তির জন্য হচ্ছে স্থানীয় প্রশাসন অর্থাৎ ময়মনসিংহ এবং উত্তরবঙ্গ থেকে যেসব গাড়ি ঢাকার দিকে প্রবেশ করছে সেই গাড়িগুলোকে ঢাকায় প্রবেশ করানোর জন্য এই ব্রিজটি অর্থাৎ যে ব্রিজটি ভেঙে গিয়েছে এই ব্রিজটির পাশেই বেলি ব্রিজ দিয়ে ঢাকায় প্রবেশ করার একটি ব্যবস্থা করেছে এবং যে গাড়িগুলো রাজধানী থেকে উত্তরবঙ্গ এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে সেগুলো আশুলিয়ার সড়ক ধরে অর্থাৎ টঙ্গীর কামারপাড়া দিয়ে তারপরে কিন্তু চলাচল করছে। এই যখন অবস্থা তখন গতকালকে এখানে সেতু সচিব এসেছিলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তিনি বলেছেন যে 1 সপ্তাহ সময়ের মধ্যে কিন্তু তারা মেরামত করে এই সেতুটি যান চলাচলের জন্য স্বাভাবিক করে দিবে। আমরা এরই মধ্যে আরেকটি খবর জানাতে পারি যে আমরা যখন এখানে সকালে এসেছিলাম ঠিক তখন কিছুক্ষণ পরেই কিন্তু কর্তৃপক্ষ কিছু লোকজন আমরা দেখেছি নিচে কাজ করছে এবং মেরামতের কাজ শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী যে ব্রিজ ভেঙে গিয়েছে এবং যানজট এবং মানুষের দুর্ভোগ তার সর্বশেষ এশা। রাজধানীর প্রবেশ মুখের টঙ্গী ব্রিজের কিছু অংশ ভেঙে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুর থেকে আমাদেরকে সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। লালমনিরহাটে লোহাকোচির সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মালগাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে তারা নিহত হন। ধারণা করা হচ্ছে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে তাদের মৃত্যু হয়। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের দামে আগুন। একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 400 থেকে 500 টাকা। ছুটির দিনে আজ বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1400 টাকা পর্যন্ত। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মাপাড়ে দেশসেরা এই ভোরের ইলিশের হাটেই যেন আকাল। মুন্সিগঞ্জের মাওয়ায় এই আড়তগুলোতে বড় আকারের রূপালী ইলিশের পসরা থাকলেও চাহিদার তুলনায় অনেক কম, তাই তো দামেও আগুন। বরাবরের মতো এই শুক্রবারও ছুটির দিনে রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন এখানে, কিন্তু ইলিশের স্বাদ না নিয়েই ফিরে যেতে দেখা গেছে অনেককে। আড়তদাররা বলছেন বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন থাকায় অনেক জেলে নদীতে নামেননি, তাই আড়তগুলোতে উঠেনি পর্যাপ্ত ইলিশ। ঢাকা থেকে আমি আসছি, এসে এখানে ইলিশ কিনতে আসছিলাম, কিন্তু দেখছি মাছের দাম খুবই বেশি, যেভাবে এর থেকে অন্যান্য বাজারে আরও দাম কম। আমদানি কম হিসাবে আজকে ক্রেতা একটু বেশি, এই কারণে মাছের দাম অনেক বেশি, দামও বেশি, এই জন্য চলে যেতেছি। নির্বাচনের কারণে অনেক জেলেরা ভোট দেওয়ার কারণে নদীতে নামে নেয়, নদীতে নামার কারণে মাছ ধরতে পারে না। আজকে মাছ মাওয়াঘাট একটু কমাইছে। এদিকে সম্প্রতি মাওয়ায় এই মৎস্য হাট সরিয়ে নেওয়ার নোটিশে দুশ্চিন্তায় আড়তদাররা। 50 বছর ধরে ঐতিহ্য, এটা 50 বছর ধরে আমাদের সামনে যেতে হলে আমাকে একটা জায়গা দিয়ে আমরা সুন্দরভাবে চলে যাবো, আমরা কোনো সামনেই করব না। ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত জাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। জেলায় 10,064 নিবন্ধিত জেলে পরিবার মাছ শিকারের সাথে জড়িত। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পর্যটন মৌসুমের শুরুতে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। এতে দারুণ খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। কক্সবাজারে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুমের শুরুতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। প্রতিদিনই ভ্রমণ পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন পর্যটন স্পটগুলোতে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে ভিড় বেশি। সমুদ্রে আমার প্রথম জীবনে আসা,
এটার উপলব্ধি আলাদা। আমরা অনেক ভালো অনুভব করতেছি, আর এখন শীতের আওয়াজ, এই জন্য আসছি বাচ্চা নিয়ে ঘোরার জন্য, অনেক ভালো লাগতেছে। এসে খুব ভালো লাগতেছে, সবকিছু মিলে মনে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টাইম ফর ভ্যাকেশন। লকডাউনের পর কোথাও যাওয়া হয় না, প্রাণ ফিরে পেয়েছি, খুব ভালো লাগছে আমাদের। সৈকতের পর হচ্ছে আমরা ইরানিতে যাব, আরো সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে আমরা ওখানে যাব, ঘুরবো। পর্যটকের আগমন বাড়ায় খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। তাদের আশা এবারের পর্যটন মৌসুমটা ভালো কাটবে তাদের। আমাদের ব্যবসা বাণিজ্য এখন থেকে মৌসুম থেকে শুরু ভালো যাচ্ছে, সামনে আরো ভালো যাবে। লকডাউনের কারণে আমাদের ব্যবসাটা অনেক খারাপ গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভরপুর মানুষ চলতেছে। কক্সবাজারে রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। তবে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি আরেকটু ডেভেলপ হয়, তাহলে পর্যটকরা নির্বিঘ্নে তারা কক্সবাজার আসতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে সেন্ট মার্টিনের জেটি সংস্কারের কারণে এখনও চালু হয়নি টেকনাফ সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। তারপরও ট্রলারে করে ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে 11 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সামরিক আদালত। অভিবাসন আইন লঙ্ঘন এবং দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে শুক্রবার তাকে কারাদণ্ড দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার মার্কিন এই সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়, যা এখনও বিচারাধীন। এসব অভিযোগ প্রমাণিত হলে ফেনস্টারের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গেল মে মাসে দেশটির ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে আটক করা হয় 37 বছর বয়সী মার্কিন সাংবাদিক ফেনস্টারকে। যুক্তরাষ্ট্রে একটি শীর্ষ গণমাধ্যমের সম্পাদক হিসাবে কাজ করতেন তিনি। বহুদিন ধরেই মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন তিনি। এরপর থেকেই সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন ফেনস্টার। ডিআরইউ মিডিয়া কাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে সময় টেলিভিশন। 71 টিভিকে 25 রানে হারিয়েছে টিম সময়। টসে জিতে পল্টন আউটার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 87 রানের বড় সংগ্রহ পায় সময় টিভি। জবাবে নির্ধারিত 6 ওভারে 3 উইকেট হারিয়ে 62 রান সংগ্রহ করে 71। জুবায়ের ও কিরণের ওপেনিং জুটি ভাঙে মাত্র 5 রানে। ওয়ান ডাউনে নামা সালেহিন জুটি গড়েন কিরণের সঙ্গে। 71 টিভির বোলারদের তুলোধুনো করে সালেহিন তোলেন 25 রান। সময় টিভির অতিথি খেলোয়াড় কিরণের ব্যাট থেকে আসে 18 রান। শেষ দিকে 4 রান তোলেন মুজতবা ড্যানিশ। আর 2-4-এ 9 রানে অপরাজিত থাকেন একমাত্র রানি খেলোয়াড় রোজি। জবাবে সময় টিভির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাঁড়াতে পারেনি 71 টিভি। জুবায়ের 2 ওভারে মাত্র 9 রান দিয়ে নেন 1 উইকেট। রান আউট হন 71-এর 2 ব্যাটসম্যান। শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান, কিন্তু মাত্র 4 রান তুলতে পারে 71 টিভি। ম্যান অফ দি ম্যাচ হন সময় টিভির আহমেদ সালেহিন। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া। জনগণের সামর্থ্য মাথায় রেখে এ সপ্তাহেই দেয়া হবে 3টি প্রস্তাব। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু প্রকল্পে রেল চালুর আশা। সীমিত সম্পদ দিয়েই বৈশ্বিক উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কো পুরস্কার। প্রধানমন্ত্রী বললেন রোহিঙ্গা সংকট বাড়াবে আঞ্চলিক ঝুঁকি। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।